বিধ্বস্ত শরীরখানা নিয়ে এপাশ ওপাশ করতে করতে শফিক ভাবছে, যদি আজকে রাতটা না কাটতো, যদি শেষ না হতো এই নিগুড় অন্ধকার, কতই না ভালো লাগতো তার। এমন নয় যে সে অন্ধকার পছন্দ করে, খুব ছোটবেলা থেকেই তার অন্ধকারের ভীতি প্রকট, কিন্তু আজকের অন্ধকারটা ভয়ের নয়, যেন শান্তির। জেনে এই অন্ধকার আর দীর্ঘ হলেই শফিক সুখী হয়। শফিকের দীর্ঘ বেকার জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে কাল। পানি কলের চাকরিটা ছেড়ে দেওয়ার পর অনেক লম্বা একটা সময় তার কপালে আর কোনো চাকরি জোটেনি। এই অনেক দিন পর, অনেক দিন বললে তো কমই বলা উচিত অনেক বছর পরে সে নতুন একটা চাকরি পেল বলে। এতগুলো বছর পরে নতুন চাকরি হাতে পেয়ে শফিকের উৎফুল্ল হওয়া উচিত ছিল, কিন্তু সে জানে রাত পেরোলে তার পরিবার পরিজন ছেড়ে পাড়ি জমাতে হবে সেই সুদূর ঢাকায়। স্ত্রী রেহানা, একমাত্র মেয়ে আফরোজা আর বৃদ্ধ মা বাবাকে ছেড়ে কীভাবে যে দিনগুলো কাটবে সেই চিন্তায় সারাটা রাত ঘুমোতে পারেনি সে। নতুন চাকরি, তাও আবার ঢাকার বুকে, যেখানে একটা পদের জন্য হাঁ করে থাকেন হাজারটা মুখ, সতৃষ্ণ দৃষ্টি রেখে অপেক্ষায় থেকে হাজার খানেক চোখ, চাকরির জন্য চাতক পাখির মতো উদ্গ্রীব হয়ে থাকা এমন মানুষদের ভিড়ে কখন শফিক নিজেকে প্রতিষ্ঠা করবে আর কখন পরিবার নিয়ে থিতু হতে পারবে শহরের বুকে, তা সে জানে না। মফস্বল থেকে উঠে আসা এক নিতান্ত সরল যুবকের জন্য যেখানে টিকে থাকাটাই দুষ্কর, সেখানে ঘর বাঁধার স্বপ্ন দেখাটা খানিকটা বিলাসিতাই বটে। শফিকের ঘুম আসছে না কোনোভাবেই। মেয়েটার দিকেই ফিরে ফিরে তাকাচ্ছে সে। সৌম্য, শান্ত আর পবিত্র চেহারার মেয়েটা কি এক নিবিড় ঘুমে আচ্ছন্ন। শফিক আলতোভাবে আফরোজার গায়ে হাত বোলায়, নিবিষ্টভাবে বুঝে থাকা চোখের পাতা দুখানায় চুমু খায় বারবার। আফরোজাকে ছাড়া কতগুলো দিন তাকিয়ে থাকতে হবে তা ভাবতেই দরাস দরাস করে ওঠে তার হৃৎপিণ্ড। এই বিচ্ছেদ ব্যথা সইবার জন্য এখনই শফিক প্রস্তুত নয়। বারবার চোখের সামনে ভেসে উঠেছে মায়ের চেহারাটা। রুগ্ন শরীর নিয়ে প্রতিদিন দরজার কাছে শফিকের আগমনের পথ চেয়ে বসে থাকত যে মহিলা। কাল হতো তার ছুটি বাবারও। ছেলে ফিরতে দেরি হলে ভগ্ন শরীর সমেত মুড়ির সামনে দাঁড়িয়ে থাকার অলিখিত যে দায়িত্ব তিনি বহু বছর ধরে পালন করে চলেছেন, কাল তার আশু সমাপ্তি। আর স্ত্রী রেহানা, যাকে হৃদয় উজাড় করে ভালোবাসে শফিক, যার সাথে কেটে গেছে তার অযুত রাত্রি নিযুত প্রহর, তাকে ছাড়া শফিক বাঁচতে পারবে? ভালোবাসা, রাগ আর অভিমানের এই সংসারে রেহানার সাথেই তো তার নিত্য বোঝাপড়া। তাকে রেখে একটা আলাদা জীবনে অভ্যস্ত হওয়ার কথা ভাবতে গেলেই তার বুক ফেটে কান্না আসে। কাঁদে সে ঠিকই, বিরহের দহনে বুকের ভেতর লণ্ডভণ্ড প্রায়, কিন্তু বাইরের তার পদস্বরী চলে না। পুরুষ মানুষ শক্ত মনের হবে জগতের নিয়ম কিনা। আপনার নাম শফিক? সামনে উপবিষ্ট ভদ্রলোকের প্রথম প্রশ্ন। জি। গার কাত করে উত্তর দিল শফিক। চেয়ারে বসুন। আপনার ব্যাপারে ম্যানেজার সাহেব আমাকে বিস্তারিত বলেছেন। নীল শার্ট পরা লোকটা কথাগুলো বলতে বলতে ডেস্কের উপর থাকা কাগজের স্তূপ থেকে একটা কাগজ টেনে নিয়ে মুখের সামনে ধরলেন। শফিকের বুঝতে বাকি নেই যে এটা ওরই সিবি। কিছুক্ষণ চুপচাপ কাগজখানার উপর সতর্ক দৃষ্টি বুলিয়ে লোকটা বললেন, আপনার সিবি দেখে এর আগে আপনি সাপ্লাই চেইনের কোনো কাজ করেছেন বলে তো মনে হচ্ছে না। জি না। তাহলে তো বেশ খাটতে হবে শফিক সাহেব। তা আমি পারবো। বেশ, আপনাকে উত্তর জোনে কাজ করতে হবে। আপনি আমাদের উত্তর জোনের ম্যানেজার বিপুলের অধীনে কাজ করবেন আপাতত। আপনার পারফরমেন্সের ভিত্তিতে আমরা আপনার পরবর্তী পজিশনের ব্যাপারে চিন্তা করব। টিল দেন, গুড লাক। ধন্যবাদ স্যার। অফিস থেকে বের হয়ে শফিক আকাশের দিকে তাকায়। এই শহরের দালানগুলোর চূড়া দেখতে হলে গার অনেকখানি কাত করা লাগে। ইট পাথরের ইমারতে ভরা এই নতুন শহরে জীবিকার তাগিদে ছুটে আসা হাজারো মানুষের ভিড়ে মিশে যায় শফিক। চেহারা ভিন্ন হলেও সবাই যেন অভিন্ন আত্মা, অভিন্ন অভিপ্রায়। মাত্র 3 মাসের মাথায় শফিকের পদোন্নতি হয়। অন্যের অধীনে উত্তর জোনে কাজে ঢুকেছিল। এখন সে নিজেই উত্তর জোনের ম্যানেজার। বেতন আর ভাতাও বেড়েছে ভালো রকমের। বাড়ি থেকে ফেরার আগের রাতে শফিক আকাশের দিকে তাকিয়ে যে বিলাসিতায় স্বপ্ন এঁকেছিল,
এত তাড়াতাড়ি তার নাগাল পাওয়া যাবে তা অকল্পনীয় ছিল শফিকের কাছে। আগামীকাল ভোরে ট্রেনে চেপে গ্রাম থেকে শফিকের পরিবার ঢাকায় আসছে। নতুন একটা বাসাও ভাড়া নিয়েছে সে। ঢাকা থেকে খানিকটা দূরে একটা একতলা পুরনো বাড়ি অল্পের মধ্যে পাওয়া গেছে বলতে হবে। বাড়ির সামনে এক ফালি উঠানো আছে, যেখানে আফরোজা সারাদিন খেলতে পারবে। শফিকের রুমের জানালার সাথে লাগোয়া একটা কচি পেয়ারা গাছ। ভোরের আলো পড়লে গাছের পাতাগুলো যেন আরও ঘন সবুজ হয়ে ওঠে। সব মিলিয়ে শফিকের মনের মতো একটা জায়গা হয়েছে এটা। ঢাকাও নয়, আবার ঢাকা থেকে দূরেও নয়। আজ রাতে শফিকের চোখে ঘুম নেই, বিছানায় এপাশ ওপাশ করছে শুধু। আনন্দে আত্মহারা তার তোর মন। কি আশ্চর্য, সেদিনে সেই রাত দীর্ঘ হলেই যেন বেঁচে যেত শফিক। আর আজ একেবারে ভিন্ন ব্যাপার। ইচ্ছে করছে বুটটাকে টেনে নিয়ে আসতে। এত দীর্ঘ রাতও হয়। বেশ ভালোভাবেই কাটছিল দিনগুলো। আফরোজার জন্য স্কুল খোঁজারও তোড়জোড় শুরু হয়েছে। বাবা মা আর স্ত্রী সন্তান নিয়ে একটা সুখের সংসার গড়ে উঠছে শফিকের। যে সংসারের স্বপ্ন বুকে চেপে সে ঢাকা শহরে পা দিয়েছিল, এই শহর তাকে এত তাড়াতাড়ি আপন করে নেবে তা ছিল শফিকের ভাবনারও অতীত। এরই মাঝে পৃথিবী জুড়ে একটা গোলমা শুরু হলো। এটাকে বিশ্বযুদ্ধ না বলে তার চাইতেও গুরুতর কোনো নাম অবহিত করা যায়। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ চীনে আবির্ভাব হয়েছে এক নতুন ভাইরাসের। কত ভাইরাস তো পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এই ভাইরাস সেরকম নয়। দুনিয়া জুড়ে মহামারী বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন। অনুজীব হা রে 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 করে তেড়ে এলো পৃথিবীর মানুষগুলোর দিকে। অচল হয়ে পড়ল গোটা দুনিয়া। থমকে গেল প্রাণ চাঞ্চল্যে ভরা পৃথিবী। চার দেয়ালের মাঝে বন্ধু হয়ে পড়ল মানব সভ্যতা। গোটা দুনিয়া যখন গুটিয়ে এলো, সেই তালিকা থেকে বাদ যায়নি ঢাকাও। বন্ধ হয়ে গেল একে একে সব কিছু। এবার বন্ধ হয়ে গেল শফিকেরদের কাজও। বিদেশ থেকে সাপ্লাই আসা বন্ধ। সাপ্লাই না থাকলে কাজ থাকবে কোথা থেকে, কবে সব কিছু স্বাভাবিক হবে সে ব্যাপারে কেউ কিছু জানে না। এক গুড় অনিশ্চয়তার মধ্যে যেন থমকে গেল শফিকের ভরপুর আনন্দের ঢাকাস্থ জীবনটাও। একদিন অফিসের ম্যানেজারের ফোন এলো শফিকের কাছে। এই অনেক দিন পর অফিসের কোনো কর্তা ব্যক্তির ফোন পেল শফিক। যেন আনন্দে নিচে উঠে শফিকের মন। তার মানে কাজ শুরু হতে যাচ্ছে আবারও। জীবনের ছন্দে ফিরে যাওয়ার কামনায় অস্থির শফিক। ফোন তুলতেই অবান্ত থেকে একটা মোটা সুর ভেসে এলো। শফিক সাহেব বলছেন? জি স্যার। ভালো আছেন? জি স্যার ভালো। নীরবতা নেমে আসে দুজনের মাঝে। কারো মুখে কোনো কথা নেই আর। শফিক কান পেতে আছে একটা আকাঙ্ক্ষিত সুখবরের আশায়। একটু বাদে ও পাশের মোটা কণ্ঠস্বরধিকারী ব্যক্তি বললেন, আপনাকে একটা কথা বলতে হচ্ছে শফিক সাহেব, কিছু মনে করবেন না। আমরা তো সাপ্লাই বেসড প্রতিষ্ঠান। একটা সমস্যায় পড়ে গেছি, তা বুঝতে পারছেন। কবে নাগাদ এই সমস্যা থেকে মুক্তি মিলবে বলতে পারছি না ঠিক। আর এদিকে কোনো কাজ না উঠে এলে এতগুলো কর্মীর বেতন চালিয়ে যাওয়াটা আমাদের জন্য এক প্রকার দুঃসাধ্য। তাই অফিস থেকে কিছু কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুঃখজনকভাবে আপনাকে আমরা আর চাকরিতে রাখতে পারছি না। সরি ফর দ্যাট। মাস তো প্রায় শেষ হতেই চললো। এই মাসের বেতন আপনার ব্যাংকে আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে শফিক সাহেব। একেবারে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ভদ্রলোক। শফিক কেবল শুনে গেছেন। এমন অবস্থায় কি আর বলবে সে। পায়ের নিচ থেকে বালি সরে গিয়ে যে অতল গর্ত তৈরি হয়, শফিকের মনে হলো সে এমন কোনো গর্তে নিমজ্জিত হচ্ছে ধীরে ধীরে। ঢাকা থেকে খানিকটা দূরে একতলা একটি পুরনো বাসার সামনে এক ফালি উঠোন, যেখানে আফরোজা ধুলোয় মাখামাখি হতো সারাদিন। হর্ন বাজাতে বাজাতে একটা পিকআপ এসে দাঁড়ালো বাসাটার সামনে। আস্তে আস্তে ঘরের সমস্ত আসবাবপত্র উঠে গেল সেই পিকআপে। বাইরে বেরিয়ে এলো রেহানা, আফরোজা আর শফিকের বাবা মা। বাইরে বেরিয়ে এলো শফিকও। শফিকের চোখ আটকালো এক জায়গায়। কোনো ফাঁকে বাড়িওয়ালা এসে তার ঘরের উপরে যে টুলেট লাগিয়ে গেছে সে টেরও পায়নি। সেই জ্বলন্ত টুলেট বুট যেন অদূরে তাকিয়ে আছে নতুন কোনো শফিকের আশায়, যেন এক বুক স্বপ্ন নিয়ে ঢাকার বুকে পা রাখার প্রহর গুনছে।